সো আজকে আমরা যেখান থেকে স্টার্ট করছি সেটা হলো সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড এজেন্সিজ অফ সোশ্যাল কন্ট্রোল। এখানে সোশ্যাল কন্ট্রোল সোশিওলজির আমাদের মডিউল 4-এ রয়েছে। এখানে সোশ্যাল কন্ট্রোল বলতে সবার আগে কী বোঝানো হয়েছে সেটা দেখব। তো সোশ্যাল কন্ট্রোল হচ্ছে সেই প্যাটার্ন, সাজেশন, পারসুয়েশন, রেস্ট্রেন্ট এবং কোয়ারশন, এই 5টা জিনিসের উপর দিয়ে কাজ করে। ঠিক আছে, কী বললাম? প্যাটার্ন বললাম, সাজেশন বললাম, পারসুয়েশন বললাম, রিস্ট্রেইন্ট বললাম, আর এখানে কোয়ারশন, এই 5টা জিনিসের উপর কাজ করে। ঠিক আছে, এবং এই 5টা জিনিস কিসের উপরে? তো সেটা হলো যেভাবে হোক ফিজিক্যাল ফোর্সকে এখানে ইনক্লুড করা হয়, যার সাথে সোসাইটি একটা পার্টিকুলার বিহেভিয়ারে আসতে পারে, এটাকে বলবো সোশ্যাল কন্ট্রোল। ঠিক আছে, মানে বেসিক্যালি কারো উপরে কন্ট্রোল স্থাপন করা, কীভাবে? সামাজিকভাবে। তো এটাকেই বেসিক্যালি সোশ্যাল কন্ট্রোল বলবো। সোশ্যাল কন্ট্রোল হলো সেই ওয়ে যেটার মধ্যে পুরো সোশ্যাল অর্ডারটা মেনটেন করছে নিজেকে। ঠিক আছে, যেটার মধ্যে পুরো যে সোশ্যাল অর্ডারটা সেটা কিন্তু কনস্ট্যান্টলি মেনটেন হচ্ছে। এছাড়া HCBLর একটা পার্টিকুলার এখানে কথা দেওয়া আছে, এছাড়া রসের একটা কথা দেওয়া আছে, অর্গাম অ্যান্ড নিকফের একটা কথা এখানে দেওয়া আছে। দিস ইজ জাস্ট ফর স্টাডি পারপাস, আমি ডিসকাস করছি না, এগিয়ে যাচ্ছি। নেচার অফ সোশ্যাল কন্ট্রোল কী রয়েছে সেটা দেখে নেব। তো সোশ্যাল কন্ট্রোল এর যে মেন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলো কী কী? তো 1 নম্বর তো হয়ে যাচ্ছে যে সোশ্যাল কন্ট্রোল হচ্ছে সোসাইটির উপরে কর্তৃত্ব স্থাপন, একজন ইন্ডিভিজুয়ালের উপর কর্তৃত্ব স্থাপন নয়। মানে সোসাইটি একটা ইন্ডিভিজুয়ালের উপর কীভাবে কন্ট্রোল স্থাপন করছে সেটাকেই আমি বলবো কিন্তু সোশ্যাল কন্ট্রোল। তো সোশ্যাল কন্ট্রোলের মানে বাংলা কি? এটা হলো সামাজিক কি? সামাজিক বেসিক্যালি কন্ট্রোল বলা যেতে পারে, বা নিয়ন্ত্রণ। আচ্ছা, সোশ্যাল কন্ট্রোল এখানে কিছু ধরনের ইনফ্লুয়েন্সকে বোঝায়। সেই ইনফ্লুয়েন্সগুলো এখানে বিভিন্ন ধরনের হয়ে থাকতে পারে, যেমন ধর পাবলিক অপিনিয়ন, কোয়ারশন, রিলিজিয়ন, লিডারশিপ, এই যে 5টা জিনিস আমরা আগে দেখলাম, সেই 5টা জিনিসই কিন্তু সোশ্যাল কন্ট্রোলের মধ্যে পড়ে। সোশ্যাল কন্ট্রোলের যে ইনফ্লুয়েন্স সেটা আমাদের সোসাইটি বা কমিউনিটির ওপর দিয়ে কিন্তু বেসিক্যালি হয়ে থাকে, বা এর মাধ্যমে কিন্তু বেসিক্যালি হয়ে থাকে। তো এরপর আমরা আসছি নেচার অফ সোশ্যাল কন্ট্রোলের মধ্যে। এখানে আমরা দেখব সোশ্যাল কন্ট্রোলের নেচারটা কী হয়। নেচার মানে স্বভাব বা প্রকৃতি। তো এখানে সোশ্যাল কন্ট্রোল প্রথমত একটা পার্টিকুলার বিষয়ের ওয়েলফেয়ারের উপর দায়ী, এছাড়া একটা পার্টিকুলার গ্রুপ বা ইন্ডিভিজুয়ালের উপরেও কিন্তু এটা বর্তায়। সোশ্যাল কন্ট্রোল হিউম্যান সোসাইটির মতোই পুরনো, মানে যদি হিউম্যান সোসাইটি থাকে তাহলে সেখানে কিন্তু একটা সোশ্যাল কন্ট্রোলও কাজ করবে। এটা থাকলে এটা থাকতেই হবে, এমন হতেই পারে না যে হিউম্যান সোসাইটি রয়েছে কিন্তু সোশ্যাল কন্ট্রোল সেখানে কিনা মিসিং, এটা হতে কখনোই পারে না। ঠিক আছে, দেন আছে যে সোশ্যাল কন্ট্রোলের যে ইনফ্লুয়েন্স সেটা হচ্ছে ইউনিভার্সাল, যেখানে ইউনিভার্স রয়েছে বা সোসাইটি রয়েছে সেখানেই সোশ্যাল কন্ট্রোল রয়েছে। এবং এটা সোশ্যাল কন্ট্রোলটা ফর্মাল এবং ইনফর্মাল এজেন্সি, এই দুটোর মধ্যে দিয়েই কিন্তু হতে পারে। এবার আসছি সোশ্যাল কন্ট্রোল করার দরকার কী। সোশ্যাল কন্ট্রোল করার দরকার হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রোল না থাকলে আমাদের সোসাইটির মধ্যে যে পার্টিকুলার ব্যালেন্সটা রয়েছে সেটা কিন্তু ভেঙে যাবে। ঠিক আছে, মানে সেটা কিন্তু থাকবে না। ঠিক আছে, সেটা কিন্তু থাকবে না। আচ্ছা, এছাড়া কি আছে সোশ্যাল কন্ট্রোল ছাড়া? আচ্ছা, কিম্বাল ইয়াং এখানে একটা ছোট কথা বলছেন, সেটা মাথায় রাখতে হবে। উনি বলছেন যে কনফার্মিটি আনার জন্য, সলিডারিটি আনার জন্য এবং কন্টিনিউটি আনার জন্য, ঠিক আছে, একটা পার্টিকুলার গ্রুপের মধ্যেই 3টে জিনিস আনার জন্য আমাদেরকে কিন্তু সোশ্যাল কন্ট্রোল একটা পার্টিকুলার জায়গাতে তৈরি করাটা খুব উচিত। এখানে বলা হচ্ছে যে সোশ্যাল কন্ট্রোলের মাধ্যমেই কিন্তু সোসাইটি একটা পার্টিকুলার মেকানিজমের মধ্যে দিয়ে চলে। মেকানিজম মানে বলতে পারিস একটা পার্টিকুলার অর্ডারের মধ্যে দিয়ে চলে, একটা পার্টিকুলার বলতে পারিস সিকোয়েন্সের মধ্যে দিয়ে চলে, অ্যান্ড সেটা একটা নেসেসারি অর্ডার এবং ডিসিপ্লিনকে এখানে কিন্তু ফলো করে। আবার যদি আমরা হারবার্ট স্পেন্সারের দিকে দেখি, তাহলে হারবার্ট স্পেন্সার আমাদের সামনে আরও কিছু তত্ত্ব রেখেছেন বা থিওরি রেখেছেন, যেখানে আমরা সোসাইটিকে একটা কালেকশন অফ গ্রুপ বলে দেখছি বা ইন্ডিভিজুয়ালস বলে দেখছি, যেখানে মানুষ বাস করে, কারণ সেখানের মধ্যে একটা ইউটিলাইজেশন রয়েছে বা তার একটা ব্যবহার রয়েছে। ইউটিলিটি কথাটা মানে ব্যবহার করা, তো তার একটা পার্টিকুলারলি ব্যবহার রয়েছে।
সোসাইটির মধ্যে সে কিন্তু নিজের আইডেন্টিটি আর ভিউজ দুটো জিনিসকেই সে কিন্তু প্রিজার্ভ করার চেষ্টা করছে, ঠিক আছে। এবার এখানে যদি আমরা আইডেন্টিটি আর ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলি একটা মানুষের ক্ষেত্রে, তাহলে তাকে কিছু কন্ট্রোল সবসময় কিন্তু একটা পার্টিকুলার ইনস্টিটিউশনের ওপর রাখতে হয়। এখানে ইন্ডিভিজুয়ালস এবং সোসাইটির ওপরে এই কর্তৃত্বটাই কিন্তু সোশ্যাল কন্ট্রোলের মেন ব্যাপার। এবার আসছি যেখানে সোশ্যাল কন্ট্রোল থিওরি আমাদের ডিসকাস করতে হবে। তো এই থিওরিটা নিয়ে যদি বাই চান্স প্রশ্ন দেয়, তো প্রথমে মাথায় রাখতে হবে এই থিওরিটা ডেভেলপ করেছিলেন ট্র্যাভিস হির্স্কি, ঠিক আছে। সোশ্যাল কন্ট্রোল থিওরি ডেভেলপ করেছিলেন। এটা কবে ডেভেলপ হয়েছিল? এটা হয়েছিল 1969, দ্য সেম ইয়ার যখন ইন্ডিয়াতে ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল, সেম ইয়ারে এই কাণ্ডটা হয়েছিল। বা আমাদের সোশ্যাল কন্ট্রোল থিওরি কিন্তু এখানে বেরিয়ে আসে। এখানে হির্সচির কথা অনুযায়ী টোটাল 4টে বন্ড থাকে একটা সোসাইটির মধ্যে। কী কী বন্ড থাকে? এক নম্বর হচ্ছে অ্যাটাচমেন্ট থাকে, কমিটমেন্ট থাকে, ইনভলভমেন্ট থাকে আর বিলিফ থাকে। টোটাল কী বললাম? টোটাল 4টে বন্ড থাকে, ঠিক আছে। এখানে যে অ্যাটাচমেন্ট রয়েছে সেটা বাকি ইন্ডিভিজুয়ালদের ওপর, বা অ্যাটাচমেন্ট কার সাথে তৈরি হয়। তো অবশ্যই আমি আছি আমার বাড়িতে, আমার পাশের বাড়িতে যে আছে, বা হয়তো আমার পাশের বাড়িতে যে আছে, তাদের সাথে হয়তো আমার অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে, তাই তো। অ্যাটাচমেন্ট কীরকম না, হয়তো কোনো জিনিস দেওয়া নেওয়া, বা হলো মিউচুয়াল হেল্প, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তাই না। তো আমার ঘরে পার্টি আছে, তাকে ডাকা হলো, তার ঘরে পার্টি আছে, আমাকে ডাকা হলো, এইগুলোকে বলবো হচ্ছে অ্যাটাচমেন্ট। তো এই অ্যাটাচমেন্টটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করে যায়। দেন আছে কমিটমেন্ট মানে হচ্ছে রুল ফলো করা। মাথায় রাখবি, কমিটমেন্ট হচ্ছে রুল ফলো করা। আমরা সোসাইটিতে থাকতে গেলে আমাদেরকে কিন্তু রুলস ফলো করে হাঁটতে হয়। এমন কখনো হতে পারে না যে সোসাইটির মধ্যে আমরা রয়েছি কিন্তু কেউ কোনো রুল ফলো করছে না। সবাই যদি একটা মিউচুয়াল রুল না ফলো করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব অসুবিধা হবে, এবং সেটা আমাদের জন্য বেনিফিশিয়াল কখনোই নয়। ইনভলভমেন্টে বলতে পারি যে বেশ কিছু সোশ্যাল বিহেভিয়ার এখানে কিন্তু ইনভলভমেন্টেরও কাজ করছে, ঠিক আছে। তাদের কিছু সোশ্যাল বিহেভিয়ার বা সামাজিক থাকার জন্য তাদের একজনের সাথে আরেকজনের কিন্তু বিহেভিয়ার যেটা, সেই বিহেভিয়ারটা পার্টিকুলারলি ঠিক রাখতে হয়। তার সাথে হচ্ছে বিলিভ বা বিশ্বাস, যেটা হচ্ছে একটা বেসিক ভ্যালু সিস্টেম সোসাইটির মধ্যে, এবং এটাও সোসাইটির মধ্যে যথেষ্ট পরিমাণে মিনিং ইম্পার্ট করে। এই 4টের মধ্যে যদি একটা জিনিস ব্রেকডাউন করে, ভালো করে মাথায় রাখবি, এই 4টে জিনিস কী কী বললাম? ACIB, কী বললাম? ACIB, A ফর অ্যাটাচমেন্ট, C ফর কমিটমেন্ট, I ফর ইনভলভমেন্ট অ্যান্ড B ফর বিলিফ। এই যে 4টে জিনিস বললাম ACIB, ঠিক আছে। আমি অ্যাক্রোনিম জাস্ট দিয়ে দিলাম একটা, নেমোনিক একটা দিয়ে দিলাম, ACIB, এভাবে মনে রাখতে পারিস, ঠিক আছে। তো এখানে এই 4টের মধ্যে যে কোনো একটা যদি ব্রেকডাউন করে, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে মানুষের ক্রিমিনাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে, এই জিনিসগুলোকে কিন্তু এখানে মেনটেন করে চলতে হয়। নেক্সট যেটা রয়েছে সেটা হলো সোশ্যাল কন্ট্রোল থিওরি, যেটা সোসাইটির মধ্যে ইন্টারনাল মিনসের মধ্যে দিয়ে কাজ করে। মানে সোসাইটির মধ্যে এটা অবশ্যই ইন্টারনালভাবে কাজ করে, ঠিক আছে। এছাড়া এখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে টেকনিক্স অফ সোশ্যাল কন্ট্রোল। অবশ্যই কিছু টেকনিক রয়েছে, আর টাইপ অ্যান্ড ফর্ম রয়েছে, এটা বেশি ইম্পর্ট্যান্ট। টাইপস অর ফর্মস অফ সোশ্যাল কন্ট্রোল। তো টাইপস আর ফর্মস বলতে কী বোঝায়? আমি দুটো জিনিস বললাম, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। আমি কিছুক্ষণ আগে এটা বলেছি। তো এটাকে আমরা একটা আইসবার্গের মেটাফোরের মতো দেখতে পারি। কিসের মতো? আইসবার্গের একটা মেটাফোরের মতো কিন্তু দেখতে পারি। ইয়েস, আইসবার্গ কোনটা? এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছি, আমরা জানি আইসবার্গের 1/10 অংশ কিন্তু ওপরে থাকে, আর নিচে যেটা থাকে সেটা হয় 9/10, তাই তো। অনেকে এটাকে 1/11, 10/11 এরকমও বলে। তো আমি এখানে জাস্ট বলছি যে এটার ওপরটা যেটা থাকে সেটা খুবই কম অংশ হয়, ঠিক আছে। আর বেশিরভাগ অংশটা কোথায় থাকে? নিচে থাকে। এটাকে ইনফর্মাল স্টেজ বলা হচ্ছে, ঠিক আছে। এটাকে কী বলা হচ্ছে? এটা কিন্তু ইনফর্মাল স্টেজ বলা হচ্ছে। এবার ফর্মাল সোশ্যাল কন্ট্রোল কাকে বলছি আমরা? তো আমি বললাম এক্ষুনি যে যেটা আমরা উপরে দেখতে পাচ্ছি সেটাই ফর্মাল সোশ্যাল কন্ট্রোল। তো ফর্মাল সোশ্যাল কন্ট্রোল সবসময় ইনস্টিটিউশন থেকে আসে। ইনস্টিটিউশন বলতে
আমাদের যে সমস্ত ধর কোনো একটা কলেজ, কোনো একটা স্কুল, ঠিক আছে, সাপোজ একটা স্কুলে কেউ যাচ্ছে, দেন তাকে কিছু রুলস ফলো করতে হবে, তাই না? কেউ কোনো অফিস যাচ্ছে, কেউ কোনো কলেজ যাচ্ছে, এখানে কি রয়েছে? কিছু ইউনিফর্ম রুলস রয়েছে, যে রুলগুলো সবাইকে ফলো করতে হচ্ছে। তো এখানে এটা বলা হচ্ছে যে এটা কিন্তু ফর্মাল সোশ্যাল কন্ট্রোলের মধ্যে পড়বে। যেমন দেখা যাচ্ছে কলেজে আমরা হয়তো, তো 10টায় কলেজ, তুই 10:05 ঢুকছিস, তো তোকে বলা হচ্ছে যে গেট আউট। এই ব্যাপারটা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? বলার স্পেশাল কারণটা এটাই যে আমি কলেজে যে টাইমে ঢুকবো, বা 10টা হয়তো 10টাতেই ঢুকতে হবে, তো সেটাই একটা কিন্তু ফর্মাল সোশ্যাল কন্ট্রোল ওখানে স্থাপন হচ্ছে। দেন তার সাথে মানুষকে এখানে ফোর্স করা হয় এগুলো মানতে। বেসিক্যালি কলেজ কেউ 10টায় ঢুকতে চায় না, কিন্তু দেখা যায় অলমোস্ট 90% ছেলে, বেসিক্যালি 95% ছেলে মেয়ে কিন্তু কলেজে গিয়ে বসে থাকে ওই টাইমের মধ্যে। কেন? কারণ তাদেরকে এমন না যে বাড়িতে কোনো কাজ ছিল না, কলেজে থাকতে ভালো লাগে চলে এসছে, তার মোটেও নয়। কলেজ 10টার মধ্যেই ঢুকতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই তাকে 10টার মধ্যেই কলেজে কিন্তু হাজির হতে হচ্ছে। আচ্ছা, এইগুলো বেসিক্যালি সেকেন্ডারি গ্রুপের দ্বারা, মানে সেকেন্ডারি গ্রুপস যারা, তাদের দ্বারা বেসিক্যালি, বা তাদেরকে দিয়ে বেসিক্যালি এগুলোকে ফর্ম করা হয়। সেকেন্ডারি গ্রুপ মানে কি? সেকেন্ডারি গ্রুপ মানে সাপোজ আমাদের লাইফে যারা সেকেন্ডারিভাবে কাজ করে, যেমন আমাদের কাছে এটা যদি আমরা হই, ঠিক আছে, এটা যদি আমরা হই, তাহলে আমাদের কাছে প্রাইমারি আর সেকেন্ডারি দুটো আলাদা আলাদা ভাগ রয়েছে। প্রাইমারি কারা? তো প্রাইমারি হচ্ছে আমার বাড়িতে যে আছে, ধর ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, এরা হলো প্রাইমারি। যাদের যদি কিছু হয় তো ইমিডিয়েট এফেক্ট আমার উপরে পড়বে। কিন্তু সেকেন্ডারি কারা? সেকেন্ডারি হলো অফিস, স্কুল, কলেজেস, বা এই রকম টাইপের যে ইনস্টিটিউশনগুলো, সেগুলো। তো এটা অবশ্যই আমাদের কি বললাম, সেকেন্ডারি গ্রুপেই কিন্তু এটাকে সবসময় কি করে, কাজ দেয়, বা সেকেন্ডারি গ্রুপেই কিন্তু সবসময় এটাকে কাজ করাতে চায়। এছাড়া এখানে স্টেট, ল, এডুকেশন, এই সমস্ত জিনিসের একটা লেজিটিমেট পাওয়ার রয়েছে, যারা এখানে ডেভিয়েন্স হলে বা এই ব্যাপারের সাথে যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু তারা কোয়ার্সিভ মেজার নিতে পারে। কোয়ার্সিভ মেজার মানে অবশ্যই বলতে পারি আমরা যে মানে খুব ড্রাস্টিক পদক্ষেপ তারা কিন্তু নিতে পারে, ড্রাস্টিক স্টেপ নিতে পারে। এবার আসছি ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল। ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল হচ্ছে এমন কিছু সোশ্যাল কন্ট্রোল বা এমন কিছু সামাজিক রীতিনীতি যেগুলো যেগুলো ইনডাইরেক্টলি বা ইনফর্মালি মানুষের উপর কাজ করে। একটা এক্সাম্পল হচ্ছে ফক ওয়েজ, মোর্স, কাস্টমস, সোশ্যাল নর্মস, এইগুলো এর মধ্যে পড়ে। আর এক্সাম্পল হচ্ছে ধর আমাদের এখানে দুর্গাপূজা যদি হয়, তাহলে সেটা দুর্গা পূজার দিন এমন কোনো নিয়ম নেই কিন্তু যে অষ্টমীর দিন সবাইকে মানে যেতেই হবে প্যান্ডেলে, তাই না? বাট সেখানে দেখা যাচ্ছে 99% গিয়ে অষ্টমীর দিন অঞ্জলি দিচ্ছে। এটি কে যেতে বলেছে? বা না গেলে কি হবে? কিছুই হবে না। এটা মানুষের একটা রীতিনীতি, এটা মানুষের একটা কাস্টম, যেটার মধ্যে এটা পড়ছে। তো মানুষের যেহেতু এটা কাস্টমের মধ্যে পড়ছে, তাই মানুষ কিন্তু সকালবেলা স্নান টান করে রেডি হয়ে চলে যায়। এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এটা ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোলের মধ্যে পড়ছে এই দুর্গাপূজা। প্লাস আরও ধর সোশ্যাল নর্মস কিছু কিছু, যেমন ধর বাঁ দিকে গাড়ি চালাচ্ছি, না চাললে কী হবে? ডান দিকেও চালাতে পারি, কেউ তো দেখছে না, বাট ন্যাচারালি মাথা সেট আছে বাঁ দিকেই চালাতে হবে, ঠিক আছে? এটাও একটা ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল, কারণ এটা নর্মের মধ্যে পড়ছে। নর্ম মানে যেটা সবাই ফলো করছে, আমাকেও ফলো করতে হচ্ছে, ঠিক আছে? এগুলো সবসময় প্রাইমারি ইনস্টিটিউশন ফলো করে। এবারে প্রাইমারি ইনস্টিটিউশন মানে আমি কী বললাম? যেমন ধর আমার ফ্যামিলিতে যারা যারা রয়েছে তারা প্রাইমারি ইনস্টিটিউশন বলতে পারি। যেমন ধর ফ্যামিলি একটা প্রাইমারি ইনস্টিটিউশন, ঠিক আছে? যেমন দুর্গাপূজার সময় যদি অষ্টমীতে অঞ্জলি না দিতে যায়, তাহলে বেসিক্যালি বাড়ির লোকেই তারপরে শোনাবে আচ্ছা করে, সো ন্যাচারালি যেতে হয়, ঠিক আছে? তো যেতে যখন হয় সেটা কিন্তু, বা অনেক ক্ষেত্রে এটা কিছু বলে না, অনেক ক্ষেত্রে অনেক কিছু বলে, তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে ফলো করতে হয়। তো এটাকে বলবো কিন্তু ফর্মাল, এই ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, তাই তো? কী কী দেখলাম? একটা দেখলাম ফর্মাল, একটা দেখলাম ইনফর্মাল, তাই তো? ফর্মালটা সবসময় কারা করে? ফর্মালটা সবসময় করে সেকেন্ডারি ইনস্টিটিউশন, আর ইনফর্মালটা কারা করে? এটা হচ্ছে প্রাইমারি ইনস্টিটিউশন। এইটুকু মাথায় রাখলেই প্রাইমারি ইনস্টিটিউশন মানে। তো এখানে এবার আমরা দেখছি এটা, সেটা হলো এজেন্সিজ অফ সোশ্যাল কন্ট্রোল। কোন কোন এজেন্সি এখানে সোশ্যাল কন্ট্রোলে আমাদেরকে হেল্প করছে? তো এক নম্বর তো হয়ে গেল আমাদের কি? এক নম্বর হয়ে গেল আমাদের ল, ঠিক আছে? ল বলতে হচ্ছে আর কিছুই না, ল বলতে হচ্ছে আইন, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে স্টেট। ল অবশ্যই হচ্ছে আইন, ঠিক আছে? স্টেটটা কি?
স্টেট হচ্ছে এমন কোনো একটা জিনিস যেটা একটা পার্টিকুলার অর্ডারে চলে, এমন কোনো একটা জিনিস যেটা একটা পার্টিকুলার অর্ডারে চলে, মানে একটা সার্কেল ফলো করে। এই হলো এ, এখান থেকে বিতে গেল, বি থেকে সিতে আসলো, আবার সি থেকে আবার এ থেকে, এইভাবে জিনিসটা ফলো হয়, এটাকে বলবো স্টেট। এটা আমাদের কান্ট্রি হতে পারে, একটা ব্লক হতে পারে, একটা মহকুমা হতে পারে, একটা ডিস্ট্রিক্ট হতে পারে, হোয়াট এভার হতে পারে। দেন আছে এডুকেশন মানে শিক্ষা, তারপর আছে ফকওয়েজ মানে রীতিনীতি, মোডস আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, রিলিজিয়ান আছে, ফ্যামিলি আছে, নেইবারহুড আছে, পাবলিক অপিনিয়ন আছে। এবার এই এজেন্সিগুলো এক এক করে আমাদেরকে দেখতে হবে ডিটেলে, ঠিক আছে? তো ল ব্যাপারটা কি? ল ব্যাপারটা হচ্ছে, প্রথমত ল জিনিসটা হচ্ছে পাওয়ারফুল, ও কোনোভাবেই কিন্তু কমজোর নয়, ঠিক আছে? ল হচ্ছে বেসিক্যালি পাওয়ারফুল। তো এই ল একটা পার্টিকুলার স্টেট কিভাবে চালায়? এইভাবে চালায়, নিজের গভর্নমেন্টের মধ্যে দিয়ে কিন্তু একটা লকে সে চালায়। কী বললাম? একটা গভর্নমেন্টের মধ্যে দিয়ে সে কিন্তু নিজের লকে চালায়। তো আগেকার সোসাইটিতে কী হতো না, আগেকার সোসাইটিতে একটা গ্রুপ একই রকম অকুপেশনগুলোকে ফলো করতো, এবং ইন্ডিভিজুয়ালস যারা, তারা কিন্তু একটা ডাইরেক্ট এবং পার্সোনাল রিলেশন রাখতো নিজেদের মধ্যে, ঠিক আছে? এই ফকওয়েজ, মোডস, কাস্টম এগুলো সব কিন্তু ওই ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ারের ওপরে ম্যাটার করতো। তো এখানে আনকোয়েশ্চেন্ড কমপ্লায়েন্স ছিল, আবার বলছি, এখানে কী ছিল? আনকোয়েশ্চেন্ড কমপ্লায়েন্স। আনকোয়েশ্চেন্ড বলতে অবশ্যই যেটা জিজ্ঞেস করা হয় না, ঠিক আছে? তো আনকোয়েশ্চেন্ড কমপ্লায়েন্স এখানে ছিল ফর্মাল মেকানিজমের ওপরে সোশ্যাল কন্ট্রোলের নিয়ে। তো ল হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ফর্মাল মিন, এটা কিন্তু এক একটা পয়েন্ট করে তোকে লিখতে হবে। এইখানে যতগুলো পয়েন্ট আছে সব পয়েন্ট একটা একটা করে লিখতে হবে। যেমন স্টেট রয়েছে, তো স্টেটে কী কেস? স্টেটে অবশ্যই, স্টেট বলতে আমরা অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারটাকে সব থেকে আগে বুঝছি। তো অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারের মধ্যে আজকের দিনে আমাদের যে নেশন স্টেটগুলো আছে, সেগুলো অবশ্যই এক একটা করে ওয়েলফেয়ার স্টেট হিসেবে কাজ করেছে। তো তাদের মধ্যে সোশ্যাল সার্ভিস যতগুলো রয়েছে, যেমন ধর এডুকেশন, মেডিকেল কেয়ার, এইগুলো সমস্ত আমরা কিন্তু একটা স্টেটের মধ্যেই পেয়ে থাকি, ঠিক আছে? স্টেটের মধ্যেই পেয়ে থাকি। স্টেট কী করে? সবসময় ব্যালেন্সটা স্ট্রাইক করে, ঠিক আছে? মানে ব্যালেন্স অ্যাকচুয়ালি কিন্তু রাখে, মানে প্রিভিলেজড আনপ্রিভিলেজডের মধ্যে, ঠিক আছে? তো এটা একটা সোশ্যাল কন্ট্রোলের এজেন্ট হিসেবে কাজ করে সব থেকে ভালো। এবার এখানে আচ্ছা, এডুকেশন যেটা, এডুকেশন এখানে কিন্তু কী কাজে লাগছে? তো এটা একটা খুব পাওয়ারফুল মিনস হিসেবে কাজ করছে, একটা চাইল্ডের সোশ্যাল লিভিং হিসেবে এটা কাজ করে, এবং এটা একটা চাইল্ডকে সবসময় ডিসিপ্লিন, কোঅপারেশন, টলারেন্স, ইন্টিগ্রেশন, এই চারটে জিনিস শেখায়। কী কী শেখায় বললাম? ডিসিপ্লিন শেখায়, কোঅপারেশন শেখায়, টলারেন্স শেখায়, আর তার সাথে ইন্টিগ্রেশন শেখায়। এই চারটে জিনিস বেসিক্যালি শেখায়, ওকে? ডিসিটিআই মাথায় রাখতে হবে। এডুকেশন ইনস্টিটিউশন যেগুলো, সেগুলো অবশ্যই নলেজ ইম্পার্ট করে সবার ক্ষেত্রে, এবং এমন কিছু নলেজ ইম্পার্ট করে যে নলেজগুলো বাকি সমস্ত ক্ষেত্র থেকে সেই স্টুডেন্টটা জানতে পারতো না, ঠিক আছে? অ্যান্ড এডুকেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা যত বেশি মানুষের মধ্যে থাকবে, তত বেশি কিন্তু একটা মানুষ ডিসিপ্লিন তৈরি হবে, তত বেশি একটা মানুষ ডিসিপ্লিন তৈরি হবে। তাই এডুকেশন সোশ্যাল কন্ট্রোলের একটা খুব বড় জিনিস হিসেবে কাজ করছে। নেক্সট রয়েছে আমাদের যেটা হচ্ছে ফকওয়েজ। ফোকওয়েজের মধ্যে অবশ্যই কিছু কালচারাল কনফার্ম বা ইন্ডিভিজুয়াল কনফার্ম এখানে রয়েছে। এমন কিছু জিনিস যেগুলো হচ্ছে কাস্টমারি, কাস্টমারি মানে এগুলো কিন্তু করতেই হবে, ঠিক আছে? তো কাস্টমারি বলতে এমন কিছু নয় যে কোনো এজেন্সি এটা কারো উপরে চাপিয়ে দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা আমাদের করতে হবে। যেমন 15ই অগস্ট, 15th অগস্ট আমরা কী করি? আমরা আমাদের যে ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগ বেসিক্যালি উত্তোলন করি, রাইট? 15th অগস্ট। তো ওটাকে কী বলা হয়? ওটাকে বলা হয় ফ্ল্যাগ হোয়েস্টিং বলা হয়, তাই তো? ফ্ল্যাগ হোয়েস্টিং বলা হয়। তো এই ফ্ল্যাগ হোয়েস্টিং যেটা, এটা কিন্তু একটা ফোকওয়েজ টাইপের এক্সাম্পল, ঠিক আছে? যেমন ধর ড্রেস আছে, ফুড হ্যাবিট আছে, অবজারভেশনস অফ রিচুয়াল আছে, ফর্ম অফ ওয়ার্শিপ আছে, এর সাথে গ্রিটিংস রয়েছে। এই ব্যাপারগুলো সমস্ত কিন্তু ফকওয়েজের সাথে বা ফোকওয়েজের সাথে কিন্তু এক একটা অ্যাসোসিয়েটেড বলা যেতে পারে, ঠিক আছে? নেক্সট রয়েছে হচ্ছে মোডস। মোডস ব্যাপারটা কি? অনেকক্ষণ ধরে এটা পাচ্ছি, কিন্তু এটা কী ডিটেলে এখন বলছি। তো মোডস হচ্ছে নর্মসেরই আরেকটা ক্যাটেগরি। কী বললাম? মোডস যেটা, সেটা হচ্ছে নর্মসেরই আরেকটা ক্যাটেগরি, ঠিক আছে? মোডস অবশ্যই একটা গ্রুপ ওয়েলফেয়ারের মধ্যে যথেষ্ট পরিমাণে একসাথে কাজ করে,
এবং এক্সামে এটাও আর ডাইরেক্টলি না করে ইনডাইরেক্টলি প্রশ্ন করতে পারে যে মোর্সটা কী, ঠিক আছে, এটাও করতে পারে হোয়াট ইজ মোর্স বা এলিউসিডেট মোর্স, তখন কিন্তু সেটার উপর লিখতে হবে। আচ্ছা, মোর কী করে বা মোর্স কী করে? মোর বেসিক্যালি একটা ইন্ডিভিজুয়ালের সাথে সিচুয়েশনের একটা রিলেশনশিপ তৈরি করে। যেমন যেমন হাজব্যান্ড আর ওয়াইফ, হাজব্যান্ড আর ওয়াইফ অবশ্যই এই রিলেশনটা ম্যারেজের উপর টিকে রয়েছে। প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, প্যারেন্টস অ্যান্ড চিলড্রেনের মধ্যে রিলেশনটা কিসের উপর টিকে রয়েছে? আনসার হচ্ছে ফ্যামিলির উপর টিকে রয়েছে, তাই না? হ্যাঁ। স্টুডেন্ট অ্যান্ড টিচার, এটা কিসের উপর টিকে রয়েছে? আমরা বলতে পারি স্কুল বা ক্লাসের উপর টিকে রয়েছে, স্কুল বা ক্লাসের উপর টিকে রয়েছে। ক্লাস থাকলে বা ক্লাস বা এডুকেশন থাকলে তবেই স্টুডেন্ট আর টিচার, আদারওয়াইজ কিন্তু কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? হ্যাঁ। তো মোর সবসময় সেই সমস্ত রিলেশনকেই বোঝাবে যেগুলোর মধ্যে অনেস্টি থাকবে, ট্রুথফুলনেস থাকবে, হার্ডওয়ার্ক থাকবে, ডিসিপ্লিন থাকবে, সেগুলোকেই কিন্তু সবসময় মোর্স বোঝাবে। তার মানে এটা বলা যেতে পারে যে এর মধ্যে পজিটিভ ভাবটা আমরা প্রচুর দেখতে পাচ্ছি, ঠিক আছে? কিন্তু এখানে পজিটিভ মোর মানে পজিটিভ যে মোড়টা সেটা নেগেটিভ মোড়ের থেকে সবসময় বেশি পাওয়ারফুল হয়। আর নেগেটিভ মোড় আমরা সেগুলোকে বলি যেগুলোকে আমরা ইংলিশে ট্যাবুজ বলি, ট্যাবুজ। কিছু কিছু ট্যাবু টপিক হয় সেগুলোকে আমরা নেগেটিভ মোড় বলি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যাচ্ছি। নেক্সট রয়েছে রিলিজিয়ান। রিলিজিয়ান বা ধর্ম ব্যাপারটা অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট এজেন্সি হিসেবে কাজ করে। এটা আলাদা করে কিছু বলতে হবে না। এটা বলতে গেলে মানুষ ক্রুসেডের এক্সাম্পল দিতে পারে। এটা বলতে গেলে মানুষ ক্রুসেড হচ্ছে যখন একটা রিলিজিয়ান মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পর্যায়ে গিয়ে দাঁড়ায় তখন সেখানে, বা মিস ইন্টারপ্রিটেশনের পর্যায়ে গিয়ে দাঁড়ায় তখন সেখানে আমাদের ক্রুসেড তৈরি হচ্ছে। সিমিলারলি একটা এমন কোনো রিলিজিয়ান যেমন ধর হিন্দুইজম, ঠিক আছে? তো এই হিন্দুইজম এতটাই শান্ত রিলিজিয়ান যে এটার উপরে অনেক আঘাত সত্ত্বেও আজকে কিন্তু এটা যথেষ্ট পাওয়ারফুলভাবে একটা জায়গা রেখেছে নিজের, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, এটা হলো রিলিজিয়ান এখানে রয়েছে অবশ্যই। নেক্সট আছে অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন মাথায় রাখবি, এটা হচ্ছে মোস্ট এফেক্টিভ ইনস্ট্রুমেন্ট। যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে তার মধ্যে মোস্ট এফেক্টিভ ইনস্ট্রুমেন্ট। একদম সিম্পল, কাউকে যদি ফোর্স করে কাজ করানো যায় তাহলে তো এত মাথা ব্যথার দরকার নেই। সাপোজ কাউকে আমি ফোর্স করলাম যে একটা জিনিস মানতেই হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, রাস্তায় ট্রাফিক লাইট, ঠিক আছে? কেউ না মেনে দেখাক, যদি পুলিশ ধরতে পেরেছে সুন্দর করে ফাইনটা করে দেবে, ঠিক আছে? তাহলে এই পুলিশ, আর্মি, এইগুলো যাদের মানে সাধারণ মানুষের ওপর বা কমন পিপলের ওপর যেভাবে একটার পর একটা নিয়ম চাপিয়েছে সেটাকে বলা হয় বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেশন। এবং এটা সোশ্যাল কন্ট্রোলের মোস্ট এফেক্টিভ একটা কিন্তু ইনস্ট্রুমেন্ট, মানে এর থেকে ভালো এফেক্টিভ ইনস্ট্রুমেন্ট পাওয়া মুশকিল। নেক্সট রয়েছে ফ্যামিলি। ফ্যামিলি অবশ্যই ইম্পর্ট্যান্ট, বাট ফ্যামিলি আমাদের একটা চাইল্ডকে সবার আগে কী করে? সোশ্যালাইজ করে। একটা চাইল্ডকে সবার আগে কিন্তু কী করে? সোশ্যালাইজ করে। এর সাথে ভ্যালুস, ট্র্যাডিশন, কাস্টম এই সমস্ত কিন্তু অ্যাড করতে থাকে, ঠিক আছে? একটা ফ্যামিলি একটা চাইল্ডের পার্সোনালিটিকে গ্রো করানোর জন্য খুব বেশি কাজ করে, ঠিক আছে? ফ্যামিলি চাইল্ডটাকে সবসময় সোসাইটির নর্মস হিসেবে কাজ করে, এবং এটা যাতে ডিজায়ার্ড অ্যাকশন পরবর্তীকালে আনতে পারে বা চাইল্ডটা যাতে পরবর্তীকালে ডিজায়ার্ডভাবে পারফর্ম করতে পারে সেটাও কিন্তু ফ্যামিলি লক্ষ্য রাখে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট রয়েছে নেবারহুড। নেবারহুড অবশ্যই একটা সিম্পল আর স্পেসিফিক পার্ট, যেটার মধ্যে একটা লোকাল ইউনিট রয়েছে। একটার বেশি নেবারহুড আমাদের মানে কমিউনিটির মধ্যে থাকতেই পারে, কিন্তু যেটার মধ্যে একটা ইন্ডিভিজুয়াল আসে এবং সেটার মধ্যে যে কন্ট্যাক্টে যখন আসে সে বাকিদের, তখন সেখানে কিন্তু গড়ে ওঠে একটা নেইবারহুড, ঠিক আছে? নেইবারহুড আর সোসাইটির মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? নেইবারহুড তখনই গড়ে ওঠে যখন এই নিচের যে ছবিটা দেওয়া আছে, নিচে যে ইমেজটা দেওয়া আছে, এই রকম একটা ব্যাপার যখন থাকে তখন সেটাকে নেইবারহুড বলা হয়, ঠিক আছে? বা নেইবারহুড বলা হয় বেসিক্যালি, ওকে? আচ্ছা, পাবলিক অপিনিয়ন। তো পাবলিক অপিনিয়ন ব্যাপারটা কি? পাবলিক অপিনিয়ন হচ্ছে সেই অপিনিয়ন যেটার মধ্যে একটা ডেমোক্রেটিক সেট আপ সবসময় রয়েছে, ঠিক আছে? এবং প্রত্যেকেই অলমোস্ট ক্রিটিসিজম থেকে পালাতে চায়, ঠিক আছে? বা প্রত্যেকেই অলমোস্ট আজকালকার দিনে যেটা আমরা দেখি যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখছি কি যে ক্রিটিসিজম প্রচুর চলছে। একটা কেউ পোস্ট আপলোড করলো বা একটা ছবি আপলোড করলো, সেটাকে নিয়ে কিন্তু ক্রিটিসিজম, এক্স্যাক্টলি, বয়কট বলিউড সব থেকে বড় এক্সাম্পল পাবলিক অপিনিয়ন, ঠিক আছে? হঠাৎ করে যেখানে একটা ফিল্ম বেরোলে সেটা রাতারাতি 100 crore টাচ করতো,
সেখানে মানে রাতারাতি টাচ করতেই করতো, বেকার বেকার ফিল্ম টাচ করেছে, এরকম অবস্থা। সেইখানে আজকে গিয়ে এমন বেশ কিছু ফিল্ম আছে যারা এই ব্যাপারটা হয়তো ডিজার্ভ করে না, কিন্তু একটা ট্রেন্ড যেহেতু চলে আসছে, একটা পাবলিক অপিনিয়ন যেহেতু ফর্মে হয়ে গেছে, দ্যাটস ওয়াই কিন্তু এখানে সেই ব্যাপারটা এখানে কিন্তু হচ্ছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি দেখতে গেলে যদি আমি বয়কট বলিউডের ব্যাপারে বলি, সেটা এখানে তুই অ্যাজ আ মানে লিখতেও পারিস, মানে অ্যাজ আ কী বলবো, মানে ওটাকে বয়কট বলিউডের যে ট্রেন্ডটা, হ্যাঁ সেটাকে এক্সাম্পল হিসেবে লিখতে পারিস। এছাড়া নিউজ পেপার, রেডিও, টেলিভিশন, মোশন পিকচার্স, লেজিসলেশন, প্যাম্পলেট, এগুলো রয়েছে পাবলিক অপিনিয়নের কিন্তু মধ্যেই। এবার এখানে একটা কথা, সো আই হোপ এই জায়গাটা অবধি পুরোটা ক্লিয়ার, আমি পুরো সোশ্যাল কন্ট্রোলের উপর পুরোটা বলে দিয়েছি।